নমস্কার, ফাইনালি বাঙালিতে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি আপনার সাথে, আমি সৌরভ, আমার সাথে আছে শক্তিক। আমরা রিভিউ নিয়ে এসেছি সানরাইজার্স হায়দ্রাবাদ আর দিল্লির ম্যাচটার। দিল্লির হোম ম্যাচ ছিল। প্রথমে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ব্যাট করতে নেমেছিল। আমরা মোটামুটি শিওর ছিলাম যে আব কি বার 300 পার, আগের ম্যাচে হয়নি যেহেতু। শক্তিক, কি হলো তারপর? আমার মনে হয় ওদের টার্গেটটাই অ্যাকচুয়ালি 300 350 এরকম কিছু ছিল, কারণ এত বেশি র্যাশ শট নীতিশ রেড্ডি বা ঈশান কিষান ক্লাসেনও পর্যন্ত এত বেশি র্যাশ শট খেললো, এটার কোনো যুক্তি ছিল না। কোনো নীতিশ রেড্ডি আর ক্লাসেনের শটগুলো তো জাস্ট নেওয়া যাচ্ছিল না, ওরকম খেলার কোনো যুক্তি নেই। যেখানে পাওয়ার প্লেতে উইকেট পড়ে গেছে, অলরেডি 2টো উইকেট পড়ে গেছে পাওয়ার প্লেতে, সেখানে নীতিশ রেড্ডি এসে ওরকম একটা শট খেলবে। আর নীতিশ রেড্ডি এরকম না যে কিছু খেলেনি, আনক্যাপ প্লেয়ার, নতুন এসছে এরকম প্লেয়ার না। অস্ট্রেলিয়ায় গিয়ে রীতিমতো টেস্ট খেলে আসছে, তার কাছ থেকে এগুলো আশা করা যায় না। পিচটাই কিন্তু এমন কিছু জুজু ছিল না, মানে অনিকেত ভার্মা, যার উপরে আমরা আসছি একটু টপিকে, কিন্তু অনিকেত ভার্মা যখন খেলছিল এবং ও আউট হলো, প্রায় 10-এর গড়ে খেলেছে, হ্যাঁ, সেখান থেকে ওই জায়গায় কি করে গেল আমার কোনো আইডিয়া নেই। মানে এটা মোটেই 8-এর গড়ের চেস করে মানে ডিফেন্ড করা যাবে না এখানে, তাই না? মানে বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে, মানে আইপিএল এর ট্রেন্ডটা এরকম হয়ে গেছে, যেটা প্রথম ম্যাচে মানে চেন্নাই মুম্বাইয়ের যে ম্যাচটা, ওখানেও মুম্বাই অ্যাকচুয়ালি করতে চাইছিল 200 220, কিন্তু অ্যাকচুয়ালি ওটা 180-র পিচ ছিল। ওখানে যদি 180 রান করতো, চেন্নাই ওটা করতে কেঁদে ফেলতো। যথেষ্ট কোয়ালিটি স্পিনার ছিল সেখানে। তো এখানেও ওই ওই কথাটা এখন আর বলে লাভও নেই। তো এখানেও সেটা যে মোটামুটি 300 রান ওরা টার্গেট করলে হতো না। এটা এটা 220-র পিচ, 220 যদি করতো সেটা ডিফেন্ড করা খুব ইজি হতো। এটা 220-র পিচ, এটা 250-র পিচ নয়। তো 220 230 করতো, তো সেখানে ওটা ডিফেন্ড করার চেষ্টা করতো, সেটা খুব ইজি হতো। আর জিসান আনসারি যেভাবে বল করছিল, তো আমার মনে হয় যে ওরা একটা রান করে গেলে খুব ভালো হতো, কিন্তু রান কিছুই করেনি। একটা ব্যাটসম্যানের উপর পুরো টিমটা চলে না। যেখানে তুমি মানে আমরা যেটা বলেছিলাম অকশনের সময়, ক্লাসেনকে কত দিয়ে কিনেছে যেন, কত? 27 না সামথিং ওরকমই কিছু। 30 না কত? না না, হ্যাঁ ওইরকমই, বাবা রে, 27 নয়, 23 বা 25 এরকম কিছু না। 23, হ্যাঁ হোয়াট এভার, মোদ্দা কথা। হ্যাঁ, প্রচুর প্রচুর প্রচুর। যাই হোক, দেখ এবার একটা জিনিস কিন্তু মানে ওদেরকে যেমন ডিসক্রেডিট দিতে হবে, সঙ্গে ক্রেডিটটা দিতে হবে কিন্তু মিচেল স্টার্ককেও। মিচেল অবভিয়াসলি। স্টার্ক মানে 5টা উইকেট নিল টি-20-তে। একটা ফাস্ট বোলারের পক্ষে 5টা উইকেট নেওয়া কতটা কঠিন, বিশেষ করে আইপিএলে, এটা আশা করছি আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই স্টার্ক যখন একদিকে রেগুলার ইন্টারভেলে উইকেটের পর উইকেটের পর উইকেট নিয়ে যাচ্ছে, তখনও কিন্তু একবারে একদিক ধরে দাঁড়িয়েছিল অনিকেত ভার্মা। আমাদের আগের পডকাস্টেও আমরা কথা বলেছিলাম, আকাশ পাহাড়ির বেশ পছন্দের প্লেয়ার। তো দারুণ খেললো ছেলেটা, এর কাছ থেকে ভালো কিছু আমরা আশা করতেই পারি আগামী দিনে। কিন্তু তারপরেও একটা কথা বলবো, যেটা মনে হলো আমার হায়দ্রাবাদের ব্যাটিং দেখে, যে ওদের কিন্তু ব্যাটিংটা ডেপথে ল্যাক করছে ভাই। প্রথম দিকে এইরকম যদি একটা ঝড় চলে আসে মিচেল স্টার্কের মতো, যেটা আগের বার ফাইনালে এসেছিল, এরা কিন্তু আবার ছড়াবে। মেবি কোয়ালিফায়ার ওয়ানেও। কোয়ালিফায়ার ওয়ানেও মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, সে আর কি করা যাবে, আমরা আরসিবি ফ্যান, আমাদের অত দূর ভেবে লাভ নেই এখন। এবার ফিরে আসছি আমরা সেকেন্ড ইনিংসে। সেকেন্ড ইনিংসে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। একটা 40 বছরের বুড়ো যখন মেরে একদম ছাতু পেটা করে দিচ্ছে, তখন একজন 22 বছরের ফ্রি ফ্লোয়িং ক্রিকেটার, যে আগের বছর ওয়ান অফ দ্য বিগেস্ট আপকামিং স্টার্স ছিল, সে রীতিমতো স্ট্রাগল করলো। এই 40 বছর বয়সেও ফাফ ভাইয়া আমাদের যেভাবে মানে নিজের শেপ মেনটেন করছে এবং যেভাবে খেলছে, চোখগুলো যেভাবে ওর সেট আছে, আমাদের আমাদের জেএফজির ক্ষেত্রে ওই জিনিস কিছু দেখতেই পেলাম না। জেএফএম। তাই না? জেএফএম, সরি, জেএফএম এর ক্ষেত্রে আমরা সেই জিনিস দেখতেই পেলাম না। ও পুরো নড়বড় নড়বড় করছিল, বলটা থমকে একটু আসছিল, সেটার সাথে কোনো মতেই কোপ করতে পারছিল না। যেখানে ওদের মানে যখন 180 স্ট্রাইক রেটে খেলছে, ও সেখানে 70-75 স্ট্রাইক রেটে খেলছে, উইচ ইজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। বাট দেন মানে ওটাই আর কি, দেখে মনে দুটো হচ্ছিল তো জিনিস। ম্যাচ সেট, ওপেনিং যা হ্যাঁ, করেছিল। দুটো দুটো জিনিস তুমি লক্ষ্য করবে। মানে আমি আমি এটা লক্ষ্য করি, প্রত্যেকবারই লক্ষ্য করি। যে কোনো প্লেয়ার, সেটা ব্যাটসম্যান হোক কি বোলার হোক, আর ওর যদি ফার্স্ট সিজন খুব ভালো যায়, সেকেন্ড সিজনে যদি ও প্রচুর কিছু অ্যানালাইসিস না করে আসে, শুধু ক্রিকেট খেললে নয়, অ্যানালাইসিস না করে আসলে সেকেন্ড সিজন কেউ হিট যায় না। কারণ প্রত্যেকটা আইপিএল টিম প্রত্যেককে ফলো করে, প্রত্যেকটা জিনিস ফলো করে।
আগের ম্যাচটা তোমার যদি মনে থাকে, জেএফএম এর জন্য শার্দুল ঠাকুর লং অফ নিয়েছিল। নতুন বলে লং অফ নিচ্ছে কারণ জেএফএম পছন্দ করে সার্কেল ক্লিয়ার করা, স্ট্রেট খেলতে, সার্কেল ক্লিয়ার করা পছন্দ করে। এবং ওখানেই আয়ুষ বাদনি ক্যাচটা নিয়েছিল। তো সবাই স্টাডি করে আসে, কেউ একটা সিজন ভালো গেছে বলে আমি চুপচাপ বসে থাকবো, পরের বছর গিয়ে আবার গিয়ে চোখ বন্ধ করে চালিয়ে দেবো, মেরে দেবো, এরকম ভাবে হয় না। ওকেও স্টাডি করতে হতো, বোলাররা স্টাডি করেছে। হ্যাঁ একদমই। তারপর একটা মানে যখন আলটিমেটলি আমাদের এলো, যার কথা তুই বলছিলি, জিসান আনসারি, উর্তিপ ছেলেটা খুব ভালো বল করলো, হ্যাঁ, এবং একটা ভালো রেপুটেশন নিয়েও এসেছিল, আমরা মোটামুটি ওরকম এক্সপেক্ট করি ওর কাছে। সেই ছেলে যখন এসে এক ওভারে দুজন সেট ব্যাটসম্যানকে আউট করে দিল, তারপর কিন্তু মানে আমরা যে ভেবেছিলাম দিল্লি চাপে পড়বে, হ্যাঁ, এই এমনকি আমাদের বিকেএলও এসে আউট হয়ে গেল, মানে একটু মানে কি বলতো, ও খেলছিল একটা নিজের আলাদা ছন্দের বাইরে, ও যেরকম খেলে সেরকম না, শুরু থেকে অ্যাগ্রেসিভ, যেটা একটা নতুন অ্যাসপেক্ট আমরা আশা করবো এবারে আইপিএল এ, সেই ভালো লাগলো, আরো ভালো করে দেখতে পাবো। ভালো লাগলো। হ্যাঁ, সমাজ মে নেই আয়া পর আচ্ছা লাগা। 5 বলে 15, তার মধ্যে একটা কোনায় লেগে প্রথম বলে 4, 6টা দুর্দান্ত ছিল, বাট দেন খুব একটা অড ফ্যাশনে আউট হলো, যেরকম। কিন্তু এইগুলো এই ধরনের কথাগুলো বলতে বলতে না, যেরকম প্রত্যেকটা ম্যাচে সবাই সবার নাম করে, কিন্তু আগের দিন যেমন আশুতোষের নাম করতে গিয়ে পিপ্পি মিস হয়ে গেছিল, আজকেও কিন্তু অভিষেক পটেলের ইনিংসটা কিন্তু সুন্দর ইনিংস, সুন্দর। এক্স্যাক্টলি, আমি ওইটাতেই আসছিলাম যে যেখানে উইকেট একটানা পড়ে গেছে, সেখানে একটা বাঙালি ছেলে, কম বয়সী বাচ্চা ছেলে, যে ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে উইকেট কিপার হিসেবে, খুব সুন্দর একটা ইনিংস খেললো। এখন তো ওর উপরে কিপিং এর চাপটাও নেই, কেএল এসে কিপিং করছে, সো অফকোর্স ও আরো ফ্রি ফ্লোয়িং ভাবে খেলছিল, একটুও থাম্বার তো নাম নিলই না। 18 বলে 34, 6 মেরে জেতালো, মানে 6 মেরে উইকেট কিপার জিতাচ্ছে, কাहीं সুনেলা লাগতা है। শুধুমাত্র 6 মেরে জেতাচ্ছে বলে ও আর ইন্ডিয়া টিমে চান্স পাবে না, ইন্ডিয়া টিমে চান্স পাবে না, এই মুহূর্তে পাবে না, এই মুহূর্তে পাবে না। ওই তুমি যেটা নিয়ে কথা বললে যে উইকেট কিপিং এর চাপটা নেই, অ্যাকচুয়ালি আমার এটা মনে হয় যে অভিষেক পোড়েল কেএল রাহুলের থেকে অনেক বেটার উইকেট কিপার। তো আমার মনে হয় যে অভিষেক পোড়েলের উইকেট কিপিংটা মানে সরিয়ে নেওয়া, শুধুমাত্র একটা প্লেয়ারকে ইন্ডিয়া টিমে মিডল অর্ডারে সুযোগ দেবো বলে, এটা কিন্তু ঠিক। আচ্ছা, আমার ভালো লাগছে। এবারে আমরা আমাদের দুটো টপিক আমাদের জাস্ট ফাইনাল বাকি আছে। এক হচ্ছে, আমরা আগের দিন পডকাস্টে আমি আর শান্তনু আই থিঙ্ক বসেছিল, আলোচনা করেছিলাম যে কিভাবে, হ্যাঁ শান্তনু তো, প্যাট কামিন্স কিভাবে 13 ওভার এরকম হয়ে যাওয়ার পর বলে আসছে, হুইচ ইজ কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল। প্যাট কামিন্সকে শুরুতে একটা ওভার তো করতেই হবে, বলে আজকে প্যাট কামিন্স এসেছিল প্রেডিক্টেবলি, কিন্তু যথেষ্ট মার খেয়েছে। তো সেইটা আই থিঙ্ক মানে ওদের কাছে একটা খুব কনসার্নিং ব্যাপার যে হর্ষল প্যাটেল বা প্যাট কামিন্স, এই দুজনের উপর ওরা প্রচণ্ড নির্ভরশীল বোলিংয়ের ব্যাপারে, কিন্তু যে ক্রুশিয়াল টাইমে উইকেট নেবে সেটা কিন্তু এখন অবধি আমরা দেখতে পাচ্ছি না। 3টে ম্যাচ হয়ে গেল বোধহয় ওদের। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি বোলিং পার্টনারশিপ আমরা দেখতেই পাচ্ছি না হায়দ্রাবাদের দিক থেকে, বোলিং পার্টনারশিপ দেখতেই পাচ্ছি না, যেটা ওরা অ্যাকচুয়ালি 250 রান না করলে কোনো ম্যাচই জিততে পারবে না। মানে ওদের বোলিং, মানে তুমি মানে অন দা পেপার ওদের বোলিংটা দেখো, কিন্তু ওদের বোলিং কিন্তু খারাপ নয়, কিন্তু সামহাও ওরা পারফর্ম করতেই পারছে না বোলিংয়ে। সেটা মানে চেন্নাইয়ের বা বোলিং রোটেশনের ভুল বলো, কি কেউ ফর্মে নেই বলো, কোনোভাবে ওদের কিছু কাজ করছে না, বোলিং এর দিকটা একদমই কাজ করছে না। ভাই প্যাট কামিন্স দুনিয়ার হেনো ট্রফি নেই জেতেনি, সেই লোককে তো আর নতুন করে বোলিং নিয়ে কিছু শেখানোর নেই। তো আই গেস অ্যাট সাম পয়েন্ট দে উইল ক্লিক, যদি না করে ওদের জন্য খুব চিন্তার বিষয়। বাট সেখান থেকে আরেকটা আমাদের আজকে ফাইনাল এবং সবচাইতে ইন্টারেস্টিং টপিক আমাদের সেটা হচ্ছে যে কেএল রাহুল 4 নম্বরে ব্যাট করতে এসছে। ওপেন তো আসেইনি যেমনটা আমরা ভেবেছিলাম যে ওপেন আসবে না, এটা আমরা ভেবেই রেখেছিলাম। 3-এও আসেনি, এসেছে 4-এ। এইটা সিগনিফিকেন্স কি তুই আমাদের বলে যা। অ্যাকচুয়ালি কেএল রাহুল যদি ওপেন না করে তাহলে ওকে 4-এই খেলতে হবে, কারণ অভিষেক পোড়েলকে ওর থেকে নিচে আমি খেলাবো না। অভিষেক পোড়েল এক তো লেফটি, তারপর ওকে ওইভাবে ওর নিচেও খেলতে পারবে না। অ্যাকচুয়ালি ও একদম উপরে খেলবে না, নিচে খেলবে। আর অ্যাকচুয়ালি কেএল রাহুলের উচিত ওপেন করা। কেএল রাহুলের মতো একটা কোয়ালিটি প্লেয়ার, যে টাচ প্লেয়ার, ওর প্রথম থেকে উচিত
ওপেন খেলা, ওপেন কেন করছে না বা ওকে ম্যানেজমেন্ট বলেছে। অ্যাকচুয়ালি কে রাহুল জিনিসটা আমার খুব খারাপ লাগে যে ম্যানেজমেন্ট যাই বলে সেটা ও এগ্রি করে যায়। এটা কিন্তু ওর ক্ষেত্রে মানে ওর ক্ষেত্রে ওটা খুব খারাপ। টিমের জন্য হয়তো কোনো সময় ক্লিক করে যায়, কিন্তু ওর জন্য এটা খুব খারাপ। নইলে দেখ, আমরা কিন্তু আরসিবি ফ্যানরা আমরা যেটা দেখেছিলাম যে আমাদের ফাফ আর বিরাটের যে পার্টনারশিপ ম্যাসিভ সাকসেসফুল ছিল ওপেনিংয়ে। কেএল কিন্তু কাইন্ডা ওই রকমই প্লেয়ার, মোটামুটি ওই রকম স্ট্রাইক রেটেও বের করে দিতে পারবে। ঠিক আছে, মোটামুটি থেকে বড় কথা আমার মনে হয় কেএল রাহুল যদি স্টার্ট করে, কেএল রাহুল যদি ফাফের সাথে খেলে, তাহলে আমার মনে হয় ওদের পার্টনারশিপটা ফাফ আর বিরাটের থেকেও বেশি অ্যাগ্রেসিভ দেখাবে। কারণ কেএল রাহুল অ্যাকচুয়ালি যেটা আগে করতো, পাঞ্জাবের হয়েও করেছে, যে টাইপের অ্যাকচুয়ালি কেএল রাহুল প্লেয়ার, ও কিন্তু যে কোনো দিন একটা টিমকে পাওয়ার প্লেতে শেষ করে দিতে পারে। তো যাই হোক, এই একটা মানে এত বড় প্রতিষ্ঠিত একটা প্লেয়ারকে বাদ দিয়ে অভিষেক পোড়েল আর জেএফএম কে ব্যাক করছে ওরা, সেটা লাস্ট অব্দি ওরা কিছু পায় কি না দেখা যাবে। ওরা কিন্তু আগেও অনেক ইয়াংস্টারকে ব্যাক করেছে দিল্লি খুব ফেমাসলি। যাই হোক, তো আমাদের এটাই ছিল ছোট্ট করে রিভিউ বলতে পারেন দিল্লি ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের। আমরা এবারে নেক্সট ম্যাচের দিকে আমাদের চোখ থাকবে, জেল ক্লাসিকো যাকে বলা হচ্ছে। তো সেই দিকে নজর থাকবে, যদি সেটা কিছু হয় তো আমরা ওটাও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা এইভাবেই নজর রাখুন আমাদের ফাইনালি বাঙালির পর্দায়। আমরা পুরো আইপিএলটা কভার করছি, আপনারা সাবস্ক্রাইব করুন সেগুলো দেখার জন্য। বাংলাতে এই ধরনের উদ্যোগ খুব কম আছে, আমরা তার জন্য খুব প্রাউড এবং এক্সাইটেড ফিল করি জিনিসটা নিয়ে। আশা করব আপনাদের কাছ থেকেও সেরকম ভালোবাসা আমরা দেখতে পাবো। আজকের মতো এতটাই, গুড বাই।